প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে বোর পরমাণু মডেল নিয়ে। প্রিভিয়াস ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জেনে এসেছিলাম। সেখানে আমরা বেশ কয়েকটি সীমাবদ্ধতা বা ত্রুটি পেয়েছিলাম এবং বলেছিলাম রাদারফোর্ডেরই একজন ছাত্র, অর্থাৎ তার ল্যাবে কাজ করতেন নিলস বোর, যিনি হচ্ছে বোর পরমাণু মডেলের মাধ্যমে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি সমাধান করেছিলেন। সো চলো এই ক্লাস লেকচারে প্রথমেই জেনে নিই যে রাদারফোর্ডের কী কী ত্রুটি আসলে বোর পরমাণু মডেল সলভ করেছিল। প্রথম যে ত্রুটিটি আসলে রাদারফোর্ড পরমাণু মডেলের সলভ হয়েছিল বোর পরমাণু মডেল দ্বারা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক যে ত্রুটিটি ছিল সেটি। সেকেন্ড সেটি হচ্ছে কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি। এবং থার্ড সেটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা, যেটি হচ্ছে রাদারফোর্ড দিতে পারেননি, সেটি আসলে বিজ্ঞানী নিলস বোর দিয়েছিলেন এই বোর পরমাণু মডেলের মাধ্যমে। আর এই যে বোর পরমাণু মডেলটি রয়েছে তার মেন যে ভিত্তি, সেটি হচ্ছে আসলে ম্যাক্সওয়েল ও আইনস্টাইনের বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব। তো কখনো যদি তোমাদের আস্ক করা হয় যে বোর পরমাণু মডেলের ভিত্তি কোনটি, তখন আমাদের অ্যান্সার হওয়া উচিত ম্যাক্সওয়েল ও আইনস্টাইনের বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব। এখন চলো জেনে নিই যে বোর পরমাণু মডেল যেটি ছিল তার প্রধান যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো আসলে কি কি ছিল। বোর পরমাণু মডেল যে প্রথম প্রস্তাবনাটা ছিল সেটি হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত ধারণা। সেকেন্ড যে প্রস্তাবনাটা ছিল সেটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। এবং থার্ড যে প্রস্তাবনাটি ছিল সেটি হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ যে বর্ণালী রয়েছে সে সম্পর্কিত ধারণা। কি ছিল? শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে ধারণা, সেটি ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের থার্ড প্রস্তাবনা। তো এখানে এই যে প্রস্তাবনাগুলো দেখে তোমাদের অনেক বেশি কনফিউশন হচ্ছে, এই প্রস্তাবনাগুলোই আসলে আমরা একটা একটা করে বোর পরমাণু মডেলে পড়বো। সো চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক। তো বোর পরমাণু মডেলের প্রথম যে প্রস্তাবনাটি ছিল সেটি হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত ধারণা, তাই তো? সো চলো ক্লাসটি এই শক্তিস্তর সম্পর্কিত মতবাদ দিয়ে শুরু করি। সো বোর পরমাণু মডেলের মতে আসলে পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ যেটা রয়েছে সেটা পুঞ্জীবিত থাকে, এবং সমগ্র যে ভর রয়েছে পরমাণুর সেটাও হচ্ছে পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। একেই তিনি হচ্ছে নিউক্লিয়াস নামে নামকরণ করেন। এবং এই যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটা সুনির্দিষ্ট যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথগুলোতে আসলে ইলেকট্রনগুলো অবস্থান করে। এবং সেই কক্ষপথ ইলেকট্রনগুলো আসলে বসে থাকে না, তারা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ বা আবর্তন করতে থাকে। এটি আসলে হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত মতবাদে বোর বলেছিলেন। বোর বলেছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করতে থাকে। তো এখানে একটু খেয়াল রাখবে সেটি হচ্ছে এই যে কক্ষপথ রয়েছে, প্রথম কক্ষপথে ধরো ইলেকট্রনের যে শক্তি সেটি যদি হয় 1 জুল, দ্বিতীয় কক্ষপথে যে আবর্তনত ইলেকট্রন তার যে শক্তি হবে সেটি হবে ধরো 2 জুল, এবং তৃতীয় যে কক্ষপথ রয়েছে সেখানে আমি ধরলাম যে ইলেকট্রনের যে শক্তি সেটি হচ্ছে 4 জুল। অর্থাৎ আমি এটি বোঝাতে চাচ্ছি এখানে 1 জুল 2 জুল 3 জুল দিয়ে এটি বোঝাতে চাচ্ছি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন যে শক্তি থাকবে তার থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি, এবং তার থেকে তৃতীয় কক্ষপথের শক্তি আরও বেশি। অর্থাৎ কক্ষপথ সংখ্যা যত বাড়বে ইলেকট্রনের শক্তিগুলো তত বেশি বাড়তে থাকবে। এই কথাটা একটু মনে রাখবে আপাতত, কারণ এগুলো আমাদের একটু পরে প্রয়োজন হবে। তো এখানে বোর আসলে যেটি বলেছিল সেটি হচ্ছে যতক্ষণ ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করবে ততক্ষণ কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। অর্থাৎ এই যে প্রথম কক্ষপথে যখন ইলেকট্রনটি রয়েছে ওই কক্ষপথে ইলেকট্রন কোনো প্রকার শক্তির শোষণও করবে না, বিকিরণও করবে না। ঠিক সিমিলার হতে বাকি যে কক্ষপথে ইলেকট্রনগুলো রয়েছে সেখানেও হচ্ছে ওই কক্ষপথে থাকা অবস্থায় কখনোই কোনো ইলেকট্রন শক্তির শোষণ বা বিকিরণ করবে না। এই যে কক্ষপথগুলোকে আসলে বলা হয় হচ্ছে এই যে বৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকেই বলা হয় আসলে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট, যাদেরকে প্রকাশ করা হয় n দিয়ে। ধরো প্রথম কক্ষপথের জন্য n = 1, দ্বিতীয় কক্ষপথের জন্য n = 2, এবং তৃতীয় কক্ষপথের জন্য n = 3 হবে। এটাই ছিল আসলে বোর পরমাণু মডেলের শক্তিস্তর সম্পর্কিত মতবাদ। তোমাদেরকে সিকিউতে হচ্ছে ডিরেক্টলি এভাবে আস্ক করা হয় বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটি লিখো, অথবা বলে বোর পরমাণু মডেলের শক্তিস্তর সম্পর্কিত মতবাদগুলো লিখো। সো এগুলো আসলে তোমরা ডিরেক্ট বসিয়ে দিলেই তোমাদের হচ্ছে ফুল মার্কস চলে আসবে। এবার চলো বোর পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্যটি ছিল সেটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, সেটি একটু আমরা দেখে আসি। এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রতিটি স্থির কক্ষপথে ইলেকট্রন যখন পরিভ্রমণ করে তাদের যে কৌণিক ভরবেগ সেটি থাকে নির্দিষ্ট, এবং যার মান হয় হচ্ছে h/2π এর একটা পূর্ণ সংখ্যার গুণিতক। কি বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করো। বোর পরমাণু মডেলের মতে অর্থাৎ কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ যেটি বলেছে সেটি হচ্ছে কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগকে যদি আমরা অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করি তাহলে তার কৌণিক ভরবেগটা যেটা মান হবে সেটি হচ্ছে nh/2π এর সমান।
আবারও রিপিট করছি সেটি হচ্ছে কোনো একটা ইলেকট্রন যখন nতম কক্ষপথে থাকবে তখন তার কৌণিক ভরবেগটি কী হবে? তখন তার কৌণিক ভরবেগ হবে nh/2π। এখানে আসলে কার কি পরিচয় চলো একটু জেনে নিই। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। অন্যদিকে v হচ্ছে আসলে বৃত্তাকার পথে ইলেকট্রন যখন ঘুরবে তার যে রৈখিক বেগ থাকবে সেই রৈখিক বেগের মান। অন্যদিকে আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, বা বলতে পারি ইলেকট্রন যে কক্ষপথে রয়েছে নিউক্লিয়াস থেকে সেই কক্ষপথের দূরত্ব। আমি কথাটি আবার রিপিট করছি, আর কি? আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ বা ইলেকট্রনটি যেই কক্ষপথে রয়েছে সেই কক্ষপথের নিউক্লিয়াস থেকে দূরত্ব। এবং এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এবং এন হচ্ছে আসলে কক্ষপথ সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনটি কোন কক্ষপথে রয়েছে। ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে থাকে n এর মান 1, ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে থাকে n এর মান 2, ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে থাকে n এর মান 3 হবে। আর এখানে পাই তো আমরা সবাই জানি 3.1416। তো এটাই ছিল বেসিক্যালি কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এবার চলো বোর পরমাণু মডেলের যে তৃতীয় মতবাদটি ছিল, যেটি ছিল বর্ণালী সম্পর্কিত মতবাদ, সেটি আমরা একটু দেখে আসি। তো আমরা তো দেখলাম যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে তার যে শক্তি, তার থেকে এই যে তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে তার শক্তিটা অবশ্যই বেশি হবে। কারণ আমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছি নিম্নতর কক্ষপথে কোনো একটা ইলেকট্রনের যে শক্তি তার থেকে উচ্চতর কক্ষপথে ইলেকট্রনের শক্তিটা বেশি হয়, বা বলতে পারি শক্তিস্তর সংখ্যা যত বেশি বাড়বে সেখানে ইলেকট্রনের শক্তিটাও তত বেশি বাড়তে থাকে। তো ধরো প্রথম যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে কোনো একটা ইলেকট্রনের শক্তি আমি ধরে নিলাম যে E(1 = 10 জুল। অন্যদিকে তৃতীয় যে কক্ষপথ রয়েছে সেখানে তো ইলেকট্রনের শক্তি বেশি হবে, তাই তো? তাই আমি E(2 = 25 জুল ধরে নিলাম। এখানে E(1) কি? E(1) দিয়ে আসলে বোঝাচ্ছি যে নিম্নতম শক্তিস্তর। E(1) দিয়ে কি বোঝাচ্ছি? নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি, এবং E(2) দিয়ে বোঝাচ্ছি উচ্চতর কোনো শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি। সো এখানে নিম্নতর শক্তিস্তর অর্থাৎ 1 নম্বর শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি আমি 10 জুল ধরে নিয়েছি, এবং 3 নম্বর যে শক্তিস্তর সেখানে আমি ইলেকট্রনের শক্তি E(2 = 25 জুল ধরে নিয়েছি। তো এই ডাটাগুলো আপাতত একটু বুঝে রাখো। তো এখন একটু আসো চলো দেখি যে বর্ণালী সম্পর্কিত মতবাদে বোর আসলে কি বলেছিল। বোর আসলে যেটি বলেছে, ধরো এই যে 1 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে সেটি কোনো কারণে ধাপন্তরিত হয়ে উচ্চতর কোনো শক্তি স্তরে চলে গেল। আমি আবার বলছি, কি বলছি? এই যে কোনো একটা ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যখন যাবে তখন শক্তির শোষণ হবে। নিম্ন শক্তির কোনো কক্ষপথে পরিভ্রমণকালে শক্তি শোষণ করে ইলেকট্রনগুলো উচ্চ শক্তির একটি কক্ষপথে উপনীত হতে পারে। সিমিলার ওয়েতে ধরো এই যে ইলেকট্রনটি রয়েছে এই ইলেকট্রনটি হচ্ছে এখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসবে। এই যে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে এসেছে। সো এই ঘটনাটা যখন হবে তখন যেটি হবে, সে শক্তি হারাবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে সে হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ নির্গত করবে। অর্থাৎ বোর বলেছিলেন যে উচ্চ শক্তির কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন নিম্ন শক্তির কোনো একটি কক্ষপথে স্থানান্তরের সময় শক্তির বিকিরণ করবে, আর এই বিকিরিত শক্তি আসলে দেখা যাবে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ হিসেবে। এখানে বানান একটু ভুল রয়েছে, এখানে একটা বেশি চলে এসেছে, এই কথা থাকবে না, এটা বিকিরণ হবে। তো এখানে আমি কথাগুলো যদি আবার রিপিট করি তাহলে বোর কি বলেছেন? বোর এরকম একটা কিছু বলেছেন, নিম্নতর শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ হবে। ঠিক সিমিলার ওয়েতে যখন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে আসবে তখন শক্তির কি হবে? বিকিরণ হবে। সো এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তো এই যে শক্তির শোষণ হলো, এখন কতটুকু শক্তির শোষণ হবে বা কতটুকু শক্তির বিকিরণ হবে সেটি আমরা কিভাবে বের করব? এটি বের করার যে পরিমাপ সেটিও বোর দিয়ে গেছে, যেটি হচ্ছে ডেল্টা E = E(2 - E(1)। এখানে ডেল্টা E হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ যখন ইলেকট্রন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ধাপন্তরিত হয়, এবং E(2) হচ্ছে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির পরিমাণ, এবং E(1) হচ্ছে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির পরিমাণ। আমি আবারও বলছি, এখানে ডেল্টা E কি? শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। E(2) কি? E(2) হচ্ছে উচ্চতর কোনো শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির পরিমাণ। E(1) হচ্ছে নিম্নতর কোনো শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির পরিমাণ। তো এখানে একটু খেয়াল করে, এখানে E(1) বা নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি কত? 10 জুল ছিল, সো এখানে 10 হবে। আর এখানে E(t) বা উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি কত? 25 জুল ছিল, সো এখানে 25 জুল হবে, তাই তো? তো 25 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 15 জুল, রাইট? সো এই ক্ষেত্রে এই যে ঘটনাটি রয়েছে এই ঘটনার জন্য শোষিত শক্তির পরিমাণ কতটুকু হবে বা বিকিরিত শক্তির পরিমাণ কতটুকু হবে? 15 জুল। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। সো এগুলোই ছিল আসলে বোর পরমাণু মডেলের যে 3টা মতবাদ সেগুলো। এবার আসো বোর পরমাণু মডেলের যে সাফল্যগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে আসি।
বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য যেটি সেটি হচ্ছে বোর পরমাণু মডেলের মাধ্যমে আমরা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। একটু লক্ষ্য করো, রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সবচেয়ে বড় যে ড্রব্যাক ছিল বা সীমাবদ্ধতা বা লিমিটেশন ছিল, সেটি ছিল আসলে পরমাণুর স্থায়িত্ব রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারছিল না। কেন পারছিল না? কারণ ম্যাক্সওয়েলের যে বিকিরণ সম্পর্কিত একটা মতবাদ ছিল সেটির জন্য। সেটি কি ছিল? আমরা প্রিভিয়াস ক্লাসেই পড়ে এসেছি যে একটি ইলেকট্রন বা কোনো একটা চার্জিত বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করে করে তার কক্ষপথ ছোট করে নিউক্লিয়াসে এসে পতিত হয়ে যায়, তাই না? তো এই যে এখানে ঘটনাটি ঘটলো, এটা আসলে কেন যেন ঘটেছিল? এটি ঘটেছিল এই জন্যই যে একটা অরবিটে যখন ইলেকট্রন ঘুরছে তখন সে শক্তি বিকিরণ করছে বা হারিয়ে ফেলছে। এই জন্যই কিন্তু তার কক্ষপথ ছোট হয়ে হয়ে সে হচ্ছে কেন্দ্রে উপনীত হয়ে গিয়েছিল, তাই তো? তো বিজ্ঞানী বোর কিভাবে আসলে এই সমস্যাটা সলভ করেছে সেটি একটু চলো দেখে আসি। বোর যেটি বলেছে আসলে সেটি হচ্ছে, দেখো, কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করবে বা ঘুরবে তখন তার শক্তিটা ফিক্সড থাকবে। অর্থাৎ সে যখন আবর্তন করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন সে কোনো পরিমাণ শক্তি বিকিরণ করবে না বা শোষণ করবে না। তো সে যেহেতু বলেই দিয়েছে কোনো শক্তি বিকিরণ করবে না বা শোষণ করবে না একটা নির্দিষ্ট কক্ষপথে, তখন তার শক্তি হারানোর চান্স নেই যে সে তার গতিপথটা হচ্ছে কমাতে 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 নিউক্লিয়াসে এসে পতিত হয়ে যাবে। কারণ তার শক্তি স্তরে যে শক্তিটা পরিমাণ রয়েছে সে শক্তির পরিমাণটা বোর বলে দিয়েছে ফিক্সড। সো এভাবেই হচ্ছে যে পরমাণুর স্থায়িত্বটা সেটি হচ্ছে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেন। সো এবার চল একটু দেখি যে বোর আসলে কি বলেছিলেন এই মতবাদ সম্পর্কিত। বোর আসলে বলেছেন যে ইলেকট্রন যখন কোনো স্থায়ী কক্ষপথে আবর্তন করছে তখন এর থেকে কোনো শক্তি নির্গত হয় না বা শোষিত হয় না। এটি কিন্তু একটু আগে আমরা বুঝিয়ে এসেছি, তাই তো? সুতরাং নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে গিয়ে পড়বে না। আর এভাবেই হচ্ছে পরমাণুর স্থায়িত্বর যে ব্যাখ্যাটি ছিল সেটি দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে বোর পরমাণু মডেলের দ্বিতীয় যে সাফল্যটি রয়েছে সেটি হচ্ছে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে। কিরকম? একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন, হিলিয়াম 2+ এবং লিথিয়াম 2+ বা বেরিলিয়াম 3+ আয়ন রয়েছে, সেগুলোর রেখা বর্ণালী হচ্ছে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। অন্যদিকে হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ রয়েছে, যার আসলে অ্যাকচুয়াল মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, যেটি আসলে বের করা সম্ভব হয়েছে বোর পরমাণু মডেলের সাহায্যে। অর্থাৎ বোর পরমাণু মডেলের সাহায্যে কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব হয়েছিল এবং যার মান এসেছিল 0.53 অ্যাংস্ট্রম। দেন বোর পরমাণু মডেলের মাধ্যমে কোনো একটা কক্ষপথের যে শক্তিমাত্রা রয়েছে বা শক্তির পরিমাণ রয়েছে সেটিও বের করা সম্ভব হয়েছিল এবং রিডবার্গ ধ্রুবক নামে একটা ধ্রুবক ছিল যেটি হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, সেই ধ্রুবকের মানটাও বোর পরমাণু মডেল থেকে বের করা সম্ভব হয়েছিল এবং তার মান এক্সপেরিমেন্টের সাথে পুরোপুরি ম্যাচ করে গিয়েছিল। সো এগুলোই ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের সবচাইতে বড় সাফল্য। এখন চলো বোর পরমাণু মডেলের সাফল্যর সাথে সাথে কিছু সীমাবদ্ধতা আমরা দেখে আসি। তো বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা যেটি সেটি হচ্ছে বোর পরমাণু মডেল আসলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর যে রেখা বর্ণালী রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে পারে না এবং আবর্তনরত ইলেকট্রনের কক্ষপথ আমরা জানি ত্রিমাত্রিক, বা বোর পরমাণু মডেলে যে আবর্তনরত ইলেকট্রনের কক্ষপথ নেওয়া হয়েছিল সেটি ছিল দ্বিমাত্রিক এবং আবর্তনরত ইলেকট্রনকে বোর পরমাণু মডেলে কণা হিসেবে গণ্য করা হয়েছে, কিন্তু বাস্তবে ইলেকট্রন কণা ও তরঙ্গ উভয় রূপে আচরণ করে থাকে। দেন বোর পরমাণু মডেলে যে কৌণিক ভরবেগ mvr = nh/2π বলা হয়েছে, এই মানটি আসলে তিনি কোথায় থেকে পেয়েছে বা কিভাবে প্রমাণ করেছেন তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। সো এগুলোই ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো বোর পরমাণু মডেল রিলেটেড আমরা কিছু ম্যাথ করে আসি। তো প্রিভিয়াস স্লাইডে আমরা দেখে এসেছিলাম যে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে মতবাদ ছিল সেখানে হচ্ছে একটা সূত্র ছিল যেটি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে যে কার কি পরিচয় ছিল? এখানে পরিচয় ছিল m হচ্ছে ইলেকট্রনের ভর যার মান হচ্ছে at, v হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ এবং r হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ, n ছিল হচ্ছে কক্ষপথ সংখ্যা, h ছিল প্লাঙ্কের ধ্রুবক এবং পাই ছিল 3.1416। তো এই সূত্রটি ইউজ করেই হচ্ছে আমরা এই কয়েকটি স্লাইডে হচ্ছে ম্যাথ করে থাকবো। সো চলো ম্যাথগুলো সলভ করা যাক। তো এখানে প্রশ্নে বলা আছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত? সো চলো এই ম্যাথটা আমরা সমাধান করি। সো কৌণিক ভরবেগের যে সূত্র আমরা কি দেখেছিলাম? mvr = nh/2π।
টু পাই, রাইট? সো এখানে এমভিআর কি ছিল? এমভিআরই তো ছিল আমাদের কৌণিক ভরবেগ, তাই তো? সো এখানে যদি আমরা এন এর মান, যেহেতু তৃতীয় কক্ষপথ বলেছে, এন এর মান কত 3 এবং এইচ এর মান তো আমাদের মুখস্থ, যেটি হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। অন্যদিকে 2 এর জায়গায় 2 বসালাম এবং পায়ের মান তো আমরা জানি 3.1416। সো এখান থেকে ক্যালকুলেট করলে কৌণিক ভরবেগের যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে 3.1624 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত? তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ হচ্ছে 3.1624 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। সো এভাবে চাইলে খুব ইজিলি আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত ম্যাথগুলো করে ফেলতে পারি। সো চলো আরেকটা ম্যাথ করি। এখানে দেখো প্রশ্নে বলা আছে এম শেলে আবর্তনরত কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। দেন ওই কক্ষপথের ব্যাসার্ধ যদি 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার হয়, ইলেকট্রনের গতিবেগ অর্থাৎ ভি বের করতে বলা হয়েছে। তো এখানে একটু লক্ষ্য করো, এম শেল জন্য কি ছিল? এম শেল ছিল আসলে তৃতীয় কক্ষপথ, তাই না? আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি যে এম যখন বলা হয় তখন মানে কি? তখন হচ্ছে এটা তৃতীয় কক্ষপথ, তাই তো? আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি এম মানে কি? এম মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ, তাই তো? সো এখানে একটু খেয়াল করো, প্রথম যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটি এখন এমন হয়ে গেল না যে 3 নাম্বার কক্ষপথে আবর্তনরত কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে, তাই তো? যেটি কিন্তু আমরা আসলে প্রথম ম্যাথেই করে এসেছি। একটু আগে যে আমরা ম্যাথ করলাম সেই ম্যাথে কিন্তু আমরা আসলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করেছিলাম, যার মান পেয়েছিলাম 3.1624 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, রাইট? তো এখন চলো সেকেন্ড পার্টটুকু করি। এখানে বলা আছে ওই কক্ষপথের ব্যাসার্ধ যদি 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার হয়, তাহলে ইলেকট্রনের গতিবেগ কত? আমরা জানি ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ রয়েছে তার কি সূত্র ছিল? তার সূত্র ছিল এমভিআর, তাই তো? ইলেকট্রনের কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এমভিআর। তো একটু খেয়াল করো, এমভিআর, তাই তো? এখানে কৌণিক ভরবেগ তো আমরা আগেই জানি কতটুকু, 3.1624 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, তাই তো? সো এটা আমরা কৌণিক ভরবেগের জায়গায় বসিয়ে দিতে পারি, তাই তো? তো বসিয়ে দিলে এখানে এই মানটা সমান কি থাকবে? এমভিআর। আমার কাছে কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হচ্ছে? ইলেকট্রনের গতিবেগ, তাই তো? ইলেকট্রনের গতিবেগ মানে কি? ইলেকট্রনের গতিবেগ তো এখানে এই যে ভি পার্টটুকু রয়েছে এটি তো আমার হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। তাহলে আমরা কি করতে পারি? ভি কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব, রাইট? তো এখানে দেখো, এখানে যে এম এর মান রয়েছে এবং আর এর মান রয়েছে এই মানগুলো বসালেই কিন্তু আমাদের ম্যাথটা শেষ, অর্থাৎ আমরা ভ্যালোসিটি বা ইলেকট্রনের যে গতিবেগ রয়েছে সেটি বের করে ফেলতে পারবো। তো এখানে এম এর মান যেন কত ছিল? এম এর মান ছিল আসলে ইলেকট্রনের ভর, যেটি হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, এবং আর এর মান কি? ওই কক্ষপথের ব্যাসার্ধ যেটি কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, তাই তো? তো সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই আমরা কি করবো? 100 দিয়ে ভাগ করব, তাই তো? এখানে আমি আবার একটু দেখো, এখানে 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার রয়েছে না? তো সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা আর এর যে মানটা পাবো সেটি হচ্ছে 3.6 ইন্টু 10⁻10 মিটার। সো এই মানগুলো যদি ক্যালকুলেট করো তাহলেই তোমরা যে ভি এর মান রয়েছে সেটি পেয়ে যাবে, যেটি এখানে এসেছে 9.65 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের যে গতিবেগ যেটি হচ্ছে 9.65 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। আর এখানে যদি একটু একক নিয়ে চিন্তা করো, দেখো নিচে কেজি রয়েছে, উপরেও কেজি রয়েছে, কাটা যায়, তাই তো? এইদিকে মিটার রয়েছে, এখানে মিটার স্কোয়ার রয়েছে, অর্থাৎ উপরে শুধুমাত্র একটা মিটার থাকবে, তাই না? আর ওইদিকে সেকেন্ড রয়েছে আর এখানে সেকেন্ড টু রয়েছে, অর্থাৎ কাটাকাটি করলে মিটার পার সেকেন্ড আসবে, তাই তো? সো এভাবেই আসলে ইলেকট্রনের যে বেগটা ছিল সেটা মিটার পার সেকেন্ড ইউনিটে এসেছে। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো আরেকটা ম্যাথ করে ফেলি। এখানে প্রশ্নে বলা আছে হাইড্রোজেন পরমাণুর দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য যদি 244.9 কিলো জোল পার মোল হয়, তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে পড়লে বিকিরিত আলোক রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটি বের করতে, তাই তো? তো চলো এই ম্যাথটিটা আমরা সমাধান করি। দেখো, তো এখানে কি হয়েছে? দেখো, উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ইলেকট্রন লাফিয়ে পড়েছে না? তো উচ্চতর কক্ষপথ থেকে যখন নিম্নতর কক্ষপথে ইলেকট্রন লাফিয়ে পড়ে তখন যে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ আমরা কিভাবে বের করি? এই সূত্র দিয়ে বের করি, তাই তো? তো এখানে একটু দেখো, এখানে কি রয়েছে? এখানে হচ্ছে ডেল্টা ই যেন কি ছিল? ডেল্টা ই ছিল শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। ই অফ টু কি ছিল? ই অফ টু ছিল উচ্চতর শক্তি স্তরের শক্তি এবং ই অফ ওয়ান ছিল নিম্নতর শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি। এবং এখানে এইচ কি ছিল? এইচ ছিল হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আর এখানে যে এই মিউ চিহ্নটি দেখতে পাচ্ছ, এই মিউ চিহ্নটি আসলে কিছুই না, সেটি হচ্ছে আসলে যে বিকিরিত শক্তি রয়েছে বা বিকিরিত আলোক রশ্মি রয়েছে তার কম্পাঙ্ক। আমি আবার একটু বলছি, এখানে এইচ কে প্লাঙ্কের ধ্রুবক এবং এই যে মিউ সাইনটি দেখতে পাচ্ছ এটি আসলে হচ্ছে কম্পাঙ্ক। এই যে মিউ সাইনটি হচ্ছে বিকিরিত আলোক রশ্মির কম্পাঙ্ক, যাকে আমরা ফিজিক্সে এফ দ্বারা প্রকাশ করতাম তাকে আমরা কেমিস্ট্রিতে এখানে মিউ দ্বারা প্রকাশ করছি, আর কিছুই না।
তো এখানে যদি আমরা একটা কাজ করতে চাই, দেখো এখানে ডেল্টা ই ইকুয়ালস টু আমরা এইচ মিউ লিখতে পারবো না, এখানে আমরা ডেল্টা ই ইকুয়ালস টু এইচ মিউ লিখতে পারছি। সো আমি একটা কাজ করি, মিউকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে যদি পাঠিয়ে দিই, তাহলে আমি কি লিখতে পারবো, মিউ ইকুয়ালস টু ডেল্টা ই ডিভাইডেড বাই এইচ, তাই তো। তো এখন বেসিকলি আমরা হচ্ছে এই সূত্রটি যেটি পেয়েছি, এই সূত্র ব্যবহার করে আমরা এই ম্যাথটা করবো। কিভাবে করব, কারণ দেখো এখানে শক্তির পার্থক্য ডেল্টা ই এর মান দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 245.9 কিলোজুল পার মোল। সো চাইলেই আমরা এখন এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটি করতে পারি। আর আমরা তো হচ্ছে প্লাঙ্কের যে ধ্রুবক এইচ, তার মান তো আমরা আগে থেকেই জানি। সো চাইলেই আমরা এখন মানগুলো বসিয়ে দিলে এখানে মিউ বা কম্পাঙ্ক বের করে ফেলতে পারবো। দেখো আমাদের কি জানতে চাওয়া হয়েছে কোয়েশ্চেনে, আলোক রশ্মির কম্পাঙ্ক, তাই তো। তো চাইলে এখন আমরা এই কম্পাঙ্কের মানটা বের করে ফেলতে পারবো। তো তার আগে আমরা একটু ডাটাগুলো এখানে তুলে নিই। এখানে দেখো শক্তির পার্থক্য অর্থাৎ ডেল্টাই কত দেওয়া রয়েছে, 245.9 কিলোজল পার মোল, তাই তো। তো তাকে এখানে যেহেতু কিলোজল পার মোলে রয়েছে, আমরা চাইলে 10⁻³ বা 1000 দিয়ে গুণ দিয়ে জোল পার মোল লিখতে পারি, তাই তো। আমরা জানি কিলোজোল থেকে জোলে নিতে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয় বা 10⁻³ দিয়ে গুণ করতে হয়। অন্যদিকে প্লাঙ্কের ধ্রুবক আমরা কি জানতাম, প্লাঙ্কের ধ্রুবক আমরা জানতাম 6.62 × 10⁻34 জুল সেকেন্ড, রাইট। তো এখানে একটু লক্ষ্য করে, এখানে এইচ এর মান কি এককে দেওয়া রয়েছে, 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, তাই তো। জুল সেকেন্ড এককে দেওয়া রয়েছে। এখন যদি আমরা তাকে চাই জুল সেকেন্ড পার মোল এককে নিতে, তাহলে আমাদের যেটা করতে হবে, এই মানটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমি আবার বলছি, দেখো এখানে জুল সেকেন্ড থেকে একক থেকে যদি তোমরা চাও জুল সেকেন্ড পার মোল এককে নিতে, তাহলে যেটি করতে হবে, ওই মানটাকে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.02 × 10⁻23 দিয়ে গুণ করতে হবে। গুণ করলেই যে গুণফলটি আসবে সেটি হবে আসলে জুল সেকেন্ড পার মোল এককে। আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছো। সো চলো এখন মানগুলো এখানে বসিয়ে দিই। এখানে দেখো ডেল্টা এর মান কত, ডেল্টা এর মান আমরা এটি পেয়েছি, এটি আমরা এখানে বসালাম, এবং এইচ যেটি ছিল এইচ এর মানটা আমরা এটি পেয়েছি, এটিকেও আমরা এখানে বসালাম। সো একটু খেয়াল করো, এই ম্যাথে কিন্তু আমরা একটা ছোট্ট কাজ করেছি যেটা আমরা আগে করিনি, সেটি হচ্ছে এইচ এর মানটাকে নর্মালি আমরা জুল সেকেন্ড আগে বসিয়ে দিতাম, বাট এখানে কি করেছি, আমরা জুল সেকেন্ড পার মোলে কনভার্ট করেছি। কেন করেছি দেখো, এটি করার যে কারণটি ছিল সেটি হচ্ছে এখানে মোল ইনভার্স 1 রয়েছে, এখানেও মোল ইনভার্স রয়েছে, যাতে আমরা এককে কাটাকাটি করতে পারি। দেখো এখানে জোল রয়েছে, এখানেও জোল রয়েছে, এতে করে শুধুমাত্র আমার নিচে অ্যাস পরে থাকলো, তাই তো। তো এই মানগুলো যদি আমরা হিসাব করি, আমরা যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে 6.16 × 10⁻14 সেকেন্ড ইনভার্স। আর একটু খেয়াল করো, এখানে আমরা যে এককটি পেয়েছি অর্থাৎ সেকেন্ড ইনভার্স, তাকে আমরা মূলত হার্জ বলে থাকি। এই সেকেন্ড ইনভার্স যেই কথা, হার্জ আসলে একই কথা। তো এই ক্ষেত্রে আমাদের এই ম্যাথটি শেষ, অর্থাৎ আমরা কি পেয়েছি, আমরা কম্পাঙ্ক বের করতে পেরেছি, যেটি হচ্ছে 6.16 × 10⁻14 হার্জ। সো আমাদের কম্পাঙ্কের পার্টটুকু বের করা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব এই স্লাইডটিতে। তো এই ম্যাথটি করার আগে একটু কয়েকটা জিনিস খেয়াল করা, আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম ফিজিক্সে, সেটি হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, রাইট। আমরা ভি ইকুয়ালস টু কি পড়ে এসেছিলাম, এফ ল্যামডা। এফ কি ছিল, কম্পাঙ্ক, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, এবং বি ছিল কোনো কিছুর বেগ, তাই তো। সো এইখানে আসলে এই তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে বা বোরের পরমাণু মডেলের যখন আমরা ম্যাথ করব, তখন আমরা ভি যেটি রয়েছে, এই ভিকে আলোর বেগ অর্থাৎ সি দিয়ে রিপ্লেস করে দিব। আর এফ যেটি অর্থাৎ কম্পাঙ্ক যেটি রয়েছে, সেটিকে তো আমরা একটু আগেই দেখলাম, কম্পাঙ্ককে আমরা কেমিস্ট্রিতে মিউ দ্বারা প্রকাশ করি, তাই তো। আর ফিজিক্সে আমরা প্রকাশ করি হচ্ছে তাকে এফ দিয়ে, রাইট। আর অন্যদিকে ল্যামডাকে কেমিস্ট্রি এবং ফিজিক্স দুইখানেই হচ্ছে ল্যামডা দ্বারাই প্রকাশ করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করবো কেমিস্ট্রিতে, আমরা সি ইকুয়ালস টু মিউ ল্যামডা লিখবো। কাকে, কোন সূত্রটাকে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যে সূত্রটি রয়েছে, এই ভি ইকুয়ালস টু এফ ল্যামডা সূত্রটিকে আমরা লিখবো সি ইকুয়ালস টু মিউ ল্যামডা। আশা করি এতটুকু পার্ট তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে দেখো এখানে আমরা নতুন কি সূত্র পেলাম, সি ইকুয়ালস টু মিউ ল্যামডা। এখন ধরো তুমি ল্যামডার মান বের করবে, তাহলে তুমি কি লিখবে, ল্যামডার মান যখন তুমি বের করবে তখন তুমি লিখতে পারো সি ডিভাইডেড বাই মিউ, তাই তো। এখানে কি করেছে, মিউটাকে এই পাশে সি এর নিচে পাঠিয়ে দিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারছি, ল্যামডা ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই মিউ। অর্থাৎ কখনো যদি তোমরা হচ্ছে এখানে মিউ এর মান জানো বা কম্পাঙ্কের মান জানো, তখন তোমরা হচ্ছে এখানে সি বা আলোর বেগের মান যখন বসিয়ে দেবে, তখনই হচ্ছে কোনো একটা জিনিসের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবে। সো এটি আসলে এখানে বোঝাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে কম্পাঙ্ক জানা থাকলে ল্যামডা মান কিভাবে বের করব, ল্যামডা মান বের করব ল্যামডা ইকুয়ালস টু সি বাই মিউ সূত্রটি দিয়ে। তো এই সূত্রটি তোমরা একটু মনে রাখো, কারণ একটু পর এই সূত্র দিয়ে আমরা এখন এই বাকি পার্টটুকু যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেই ম্যাথটা করব। আমি এই জিনিসগুলো এখন মুছে ফেলছি।
তো আমরা সূত্র কি পেয়েছি? আমরা সূত্র পেয়েছি C ইকুয়ালস টু মিউ ল্যামডা, রাইট? এখন আমরা যদি ল্যামডাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো ল্যামডা ইকুয়ালস টু C বাই মিউ, রাইট? এখানে C কি? C হচ্ছে আলোর বেগ এবং মিউ যেটা আছে, মিউ হচ্ছে কেমিস্ট্রিতে কম্পাঙ্ক, রাইট? সো এই যে কম্পাঙ্কের পার্টটুকু কিন্তু আমরা প্রিভিয়াস ম্যাথে করে এসেছি, সেটা ছিল হচ্ছে 6.16 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ। তো আমরা এখন কি করতে পারি? এখানে মানগুলো বসিয়ে দিতে পারি, রাইট? ল্যামডার জায়গায় ল্যামডা থাকলো আর সি এর মান কত? আলোর বেগ, যেটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর অন্যদিকে মিউ এর মান আমরা আগে বের করে এসেছি, যেটা এখানে আমাদের দাঁড়াচ্ছে 6.16 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ বা সেকেন্ড ইনভার্স, তাই তো? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে উপরে সেকেন্ড ইনভার্স রয়েছে, এখানেও সেকেন্ড ইনভার্স রয়েছে। তো কাটাকাটি করলে আমার একক যেটা থাকবে সেটা থাকবে মিটার এককে, রাইট? তো আমাদের ল্যামডার মান এখানে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে 4.87 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। আশা করি বুঝতে পেরেছ।